নাজমুল ভাই। ভাই শোনা যাচ্ছে আমি ডিউটিতে আছি হুম, ভাইয়া। এই তো। ও আপনি কি নাইট ডিউটিতে নাকি? হ্যাঁ নাইট ডিউটি। আচ্ছা। তো মাত্র 3 জন জয়েন করছে, আমরা তাহলে শুরু করি নাকি? হ্যাঁ শুরু করে। হুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে তৃতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। অ্যাডাল্ট মেডিকেল সার্জিক্যাল নার্সিং এর দুইটা পার্টে ভাগ করেছি, দুইটা লেকচার। আজকে প্রথম পার্ট নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা। অ্যাডাল্ট মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং সাধারণত রোগ সম্পর্কিত একটা আলোচনা। তো হাজার হাজার রোগের ভিতরে কিছু বাছাইকৃত আমরা ডিজিজ এখানে একত্রিত করেছি এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো এখানে তুলে ধরেছি। একটু মনোযোগ করে সহকারে শুনলেই হবে। এখান থেকে বিভিন্ন সময় কোশ্চেন আসে যে ফুসফুসে বিভিন্ন অঙ্গের রোগ সমূহ, ফুসফুসে কোন রোগ হয়। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধু ফুসফুস না, ফুসফুস, হার্ট, তারপর কিডনি, লিভার, এখান থেকে প্রায় দুই একটা কোশ্চেন আসে। তা আমি শুধু একটু পড়ে যাই গুরুত্বপূর্ণ গুলা, আপনারা একটু শোনেন। যেমন অ্যাজমা, সিওপিডি, নিউমোনিয়া, এই নিউমোনিয়াটা আসে। পালমোনারি এম্বোলিজম, টিবি, লাং ক্যান্সার। তারপর কিডনি থেকে যেগুলো আসে, সিকেডি আসে, সিকেডি, সিকেডি। তারপর নেফ্রোটিক সিনড্রোম, গ্লোমেরুনেফ্রাইটিস, ইউটিআই, এই কয়েকটা খুব গুরুত্বপূর্ণ। তারপর লিভার, হেপাটাইটিস, জন্ডিস, এই দুইটা খুব গুরুত্বপূর্ণ। বাকিগুলো আপনারা দেখে নেবেন। ব্রেইনের সমস্যা থেকে আসে স্ট্রোক, স্ট্রোক আসে, মেনিনজাইটিস আসে, পার্কিনসন। হার্ট থেকে কি আসে? হার্ট থেকে আসে হার্ট অ্যাটাক, তারপর রিউমাটিক হার্ট ডিজিজ। এগুলা বাকিগুলো একটু দেখে নেবেন। এগুলো মানে আমি শুধু ওইটাই পড়াচ্ছি যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে বা আসার প্রবণতা বেশি। হাড়ের সমস্যা অস্টিওমালাইসিয়া, অস্টিওমাইলাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এগুলো খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা। এই যে বিশেষজ্ঞ, রোগ বিশেষজ্ঞ, এখান থেকে কোশ্চেন আসে। বিপিএসসি তে হয়তো, বিএমইউ তে ওইভাবে আসে না, কিন্তু বিপিএসসি তে এই ধরনের কোশ্চেন প্রায় দেখা যায়। নেফ্রোলজিস্ট, কিডনি বিশেষজ্ঞ, কার্ডিওলজিস্ট, হৃৎপিণ্ড বিশেষজ্ঞ বা হার্ট বিশেষজ্ঞ। তারপর নিউরোলজিস্ট, প্যাথোলজিস্ট মানে রোগ বিদ্যা, এটা না। আচ্ছা। অনকোলজিস্ট, ক্যান্সার বিশেষজ্ঞ। অর্থোপেডিশিয়ান, হাড় বিশেষজ্ঞ, সার্জন, শল্য চিকিৎসক। পেডিয়াট্রিক, এটা কোশ্চেন আসে যে পেডিয়াট্রিক কাদের সাথে রিলেটেড। এটা হলো যে অ্যাডাল্ট, চাইল্ড, ওমেন। তো এখানে হবে চাইল্ড, এটা বিভিন্ন সালে আসে। গাইনোকোলজিস্ট আসে, স্ত্রী রোগ বিশেষজ্ঞ, পেডিয়াট্রিশিয়ান, ও একটু আগে গেল এটা, ডাবল হয়ে গেল এটা। নিওনাটোলজিস্ট, নবজাতক বিশেষজ্ঞ, সাইকিয়াট্রিক, মানসিক বিশেষজ্ঞ, এন্ডোক্রাইনোলজিস্ট, অর্থোডন্টিস্ট, হাড় হাড় মাড়ি বা দন্ত বিশেষজ্ঞ, আর ডেন্টিস্ট, দন্ত চিকিৎসক। জেরিয়েট্রিক কাদের সাথে রিলেটেড এটা আসে? এটা হচ্ছে এল্ডারলি হেলথের সাথে জেরিয়েট্রিক শব্দটা রিলেটেড শব্দ। আচ্ছা। তারপর আসি সাম ইনফ্লামেটরি ডিজিজ, যে পরীক্ষায় বিভিন্ন ধরনের ডেফিনেশন আছে, যে নিউমোনিয়া, মেনিনজাইটিস, এই যে যেগুলা ইনফ্লামেটরি ডিজিজ। হ্যাঁ, এগুলাকে এক জায়গায় এনে দিচ্ছি যেন আপনাদের একটু মনে থাকে। যেমন যেমন নিউমোনিয়া কি? ফুসফুসের ইনফ্লামেশন। মেনিনজাইটিস কি? ব্রেইনের যে একটা আবরণ মেনিনজিস, তার প্রদাহ বা ইনফ্লামেশন।
কনজাংটিভাইটিস, এটা হলো চোখের পর্দা উপরের লেয়ার, থিন লেয়ার, এটা ওটা ইনফ্লামেশন। হেপাটাইটিস, লিভারের ইনফ্লামেশন। সাইনোটাইটিস, এটা সাইনাস, সাইনাসের ইনফ্লামেশন। আর্থ্রাইটিস, জয়েন্টের ইনফ্লামেশন। তারপর পেরিকার্ডাইটিস, পেরিকার্ডিয়াম, হার্টের পেরিকার্ডিয়ামের ইনফ্লামেশন। মাস্টাইটিস, ব্রেস্ট ব্রেস্ট ইনফ্লামেশন। তারপর আছে ওটাইটিস মিডিয়া, কান, কানের মিডল ইয়ার, কানের মধ্যকর্ণের ইনফ্লামেশন। তারপর আছে গ্লোসাইটিস, এটা হচ্ছে জিহ্বা, টাঙের ইনফ্লামেশন। ডার্মাটাইটিস, এটা হলো যে স্কিন, এবং এখানে স্কিন সম্পর্কিত আলোচনা করা হয়। হ্যাঁ, শুধু ডার্মাটাইটিস কিসের সাথে সংযুক্ত, কিসের সাথে যুক্ত, এভাবে কোশ্চেন আসতে পারে। তো আমরা এটা স্কিন রিলেটেড একটা ডিজিজ, যা স্কিন ইনফ্লামেশন হয়, র্যাশ হয়, ইচিং হয়, রেডনেস হয়, ইত্যাদি। এনকেফালাইটিস, এটা ব্রেইনের একটা রোগ। তারপর গ্লোমেরুনেফ্রাইটিস, এটা নেফ্রনের ইনফ্লামেশন, কিডনির গ্লোমেরুলাসের যে নেফ্রন, সেটার ইনফ্লামেশন। আচ্ছা, এবার আসি অটোইমিউন ডিজিজটা কি, কেউ জানা আছে? একটু রেসপন্স প্লিজ। হ্যালো, হ্যালো, কেউ নাই মনে হচ্ছে। তো কাকে পড়াবো, কেউ যদি অনলাইনে না থাকে? ভাই আছি কিন্তু ডিউটি তো যে পেশেন্ট দেখতেছিলাম আর কি। মানে আপনি তো ডিউটিতে, সবাই তার ডিউটি নাই, এই জন্য বললাম। আচ্ছা, যাই হোক, আমি পড়াই যাচ্ছি আর কি। এটা অটোইমিউন কোর্স ডিজিজটা কি করতেছিলাম তাই না, জানেন? অটো ইমিউন ডিজিজ কি এটা হচ্ছে আপনার এমনি ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা যে মানে এগুলো হয় আর কি, ওটাই না? ভাইরাস ব্যাকটেরিয়া তো আরো অন্য ডিজিজ হয়। করোনাও তো ভাইরাস দ্বারা হয়েছে, ওটা কি অটোইমিউন ডিজিজ? তো মনে হচ্ছে না, কি দেখতে বলবেন? আচ্ছা, অটো ইমিউন ডিজিজ হলো আমাদের যে দেহের ভিতরে যে ইমিউনিটি আছে, যে হোস্ট ডিফেন্স ফাংশনটা আছে, যখন কোনো ভাইরাস দেহে আক্রমণ করে, তখন এই দেহের ভিতরে যে আমাদের ডিফেন্স মেকানিজম ওই ভাইরাসের বিরুদ্ধে আহ, সে গঠন করে আর কি, ইমিউনিটি গঠন করে দেহে, যেন ওই ভাইরাস আক্রমণ করতে না পারে। কিন্তু দুঃখের বিষয় হলো, মাঝে মাঝে এরকমের হয় যে ভাইরাস যে ওর প্রতিদ্বন্দ্বী, মানে ওর যে ক্ষতি করবে বা ওর শত্রু, এই যে সেই ভাইরাস কিছু চিনতে পারে না। ঠিক আছে, ভাইরাস বা ব্যাকটেরিয়া বা অন্য যাই হোক, যে আক্রমণ করে দেহের ভিতরে, তো ওই শত্রুকে আমার দেহের ভিতরের যে ইমিউনিটি আছে সে অনেক সময় চিনতে পারে না। ফলে কি হয়, ভাইরাস যেহেতু দেহকে আক্রমণ করছে, আমার বডি ফাংশন ওই ভাইরাসের সাথে মিলিত হইয়া দেহকে আক্রমণ করতেছে। এইটা হলো যে অটোইমিউন ডিজিজ। বুঝতে পারছেন? আচ্ছা, তো এরকমের কয়েকটা অটোইমিউন ডিজিজ পড়ে নি, সেটা খুব গুরুত্বপূর্ণ। যেমন এটা বিভিন্ন পরীক্ষা আসে, এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, লুপাস বা সিস্টেমিক লুপাস এরিথ্রোমাটাস, এটা হচ্ছে SLE বলে সংক্ষেপে, এভাবে কোশ্চেন আসতে পারে। তারপর এই ক্রোনস ডিজিজ আছে, সিলিয়াক ডিজিজ আছে, আলসারেটিভ কোলাইটিস আছে, এই গ্রেভ ডিজিজ, তারপর হাসিমোটো ডিজিজ, এটা হচ্ছে হাইপার থাইরয়েডিজম আর একটা হাইপোথাইরয়েডিজম, এই দুইটাও। আর আর একটা আছে এডিশন ডিজিজ। তারপর গুলিনবারি সিনড্রোম, মাল্টিপল স্ক্লেরোসিস, মাইস্থেনিয়া গ্রাভিস। এই যে দাগ দিলাম, এগুলো খুব গুরুত্বপূর্ণ
এই বিভিন্ন পরীক্ষা আসে। আর বিশেষ করে এইটা আসে বেশি, এই যে লুপাস রিমেটয়েড আর্থ্রাইটিস। আচ্ছা, আমরা কিছু সাইন সিমটম অ্যানালাইসিস করি। যেমন বিভিন্ন পরীক্ষা আসে এভাবে যে নিচের কোনটি রেসপিরেটরি ডিস্ট্রেসের সিমটম বা চিহ্ন, বা কোনটি না, এভাবে আসে। সেক্ষেত্রে আমরা একটু দেখে নিই। একটা হলো রেসপিরেটরি রেট ইনক্রিজ হবে, চেস্ট ইনড্রয়িং, উপর নিচে আসবে, উপরে একবার যাবে নিচে একবার যাবে, মানে অনেক দেখা যাবে অনেক প্রমিনেন্টলি। সাবকোস্টাল রিট্রাকশন, ইন্টারকোস্টাল রিট্রাকশন, সুপ্রাস্টার্নাল রিট্রাকশন, নেজাল ফ্লারিং, হেড নোডিং, গ্রান্টিং। যেমন এই যে নাকটা ফুলে উঠবে আবার চুপসে যাবে, এটা হলো যে নেজাল ফ্লারিং বাচ্চাদের ক্ষেত্রে। আবার সুপ্রাক্লাভিকুলার, এই যে এখান দিয়ে ওঠানামা করবে যখন শ্বাস নেবে। তারপর ইন্টারকোস্টাল, সাবকোস্টাল রিট্রাকশন, এইসব জায়গা দিয়ে উপরে নিচে উঠবে, বাইরে থেকে দেখা যাবে আর কি। তারপর সায়ানোসিস হইবে, সায়ানোসিস ব্লুইশ কালার তৈরি হবে। আচ্ছা, এর ম্যানেজমেন্ট কি? এর ম্যানেজমেন্টও আসে যে এই ধরনের একটা রোগী আসলে তাকে কোন ধরনের ম্যানেজমেন্ট দিবেন বা কোনটা দিবেন না। এগুলো যদি আসে, সেক্ষেত্রে প্রথমেই যেটা দেখতে হবে সেটা হলো তার এয়ারওয়ে। এয়ারওয়ে প্যাটেন্ট আছে কিনা, কোনো সিক্রেশন বা ফরেন বডি ওখানে আছে কিনা। যদি সিক্রেশন থাকে তো সাকশন দিতে হবে। কোনো ফরেন বডি থাকলে সেটা রিমুভ করতে হবে, যদি সিক্রেশন থাকে তাহলে সাকশন দিয়ে রিমুভ করতে হবে। তারপর সাপ্লিমেন্ট অক্সিজেন দিতে হবে এবং তাকে পাউলার্স পজিশনে বা প্রপটপ পজিশনে রাখতে হবে। এগুলো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্ট, এবং এগুলো বিভিন্ন কোশ্চেনে অপশন হিসেবে থাকে। এবার আসি ব্র্যান্ডেড। ব্র্যান্ডেড কি? ব্র্যান্ডেড এটাকে ক্লিনিক্যালি বলা যায় মানুষটা মারাই গেছে আর কি, ঠিক আছে। কিন্তু ব্রেন আগে মারা গেছে, কিন্তু তার দেহের অন্য অন্য কিছু ভাইটাল অর্গান এখনো বেঁচে আছে, কিন্তু আলটিমেট সে মারা যাবে বা মারা যাচ্ছে বা মারাই গেছে এরকমের। তো ব্রেন ডেথটাকে অনেক সময় ব্রেন স্টিম ডেথ বলা হয়, অর্থাৎ হার্ট এখনো চলে কিন্তু বা তার ব্রেন কাজ করে না। এভাবে অনেক সময় হয়। তো সেক্ষেত্রে আমরা কিভাবে তাকে ডিক্লেয়ার করব যে এটা ব্রেন মানে কমায় আছে নাকি ব্রেন ডেথ হচ্ছে? তো এই যে তিনটা সাইন দেখতেছেন, এই সাইন তিনটা থাকে, এই সাইন দিতে পরীক্ষায় আসে। বিশেষ করে এই যে অ্যাবসেন্স অফ অ্যাপনিয়া, মানে যার ব্রেন ডেথ হয়েছে সে কিন্তু স্ব ইচ্ছায়, নিজ ইচ্ছায় কোনো শ্বাস ভিতরে নিতে পারবে না, ঠিক আছে। অর্থাৎ সে অ্যাবসেন্স থাকবে তার অ্যাপনিয়া। হুম। তো কোশ্চেনে আসে অ্যাবসেন্স অফ অ্যাপনিয়া, প্রেজেন্ট অফ অ্যাপনিয়া, ঠিক আছে। এটা অপশন অপশন হিসেবে দেয়, এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এছাড়া আমরা বিভিন্ন ভাবে আমরা কিছু টেস্ট করতে পারি ব্রেন ডেথ। যেমন কমা, যে সে রোগীটা কমায় গেছে কিনা, তার কানের কাছে যে বড় উদ্দীপনা দেব, শব্দ করব, তাকে নাড়া দিব, ঠিক আছে। যদি না সাড়া না দেয় সেক্ষেত্রে ধরা যাচ্ছে সে কমায় চলে গেছে। তারপর যে ব্রেন স্টেম রিফ্লেক্স টেস্ট, মানে তার যে চোখের পিউপিল, এটাকে আমরা দেখবো যে ডাইলেটেড হয়ে গেছে কিনা, বা আলোতে সে রিয়াকশন করে কিনা। হুম, এটা দেখবো। যদি না করে তাহলে মনে করবে যে না, তার ব্রেন স্টেম রিফ্লেক্সও অনুপস্থিত। তো প্রথম হলো যে যার ব্রেন ডেথ হবে সে কোনো উদ্দীপনায় সাড়া দিবে না, এবং এই যে ব্রেন স্টিম রিফ্লেক্স, এটা রিফ্লেক্স ওই যে বা শ্বাস প্রশ্বাসের রিফ্লেক্স এটা অনুপস্থিত থাকবে, এবং অ্যাপনিয়া টেস্টেও অ্যাবসেন্ট থাকবে। অর্থাৎ রোগীকে ভেন্টিলেটরে দিলে তখন তার স্যাচুরেশন আসবে, কিন্তু ভেন্টিলেটর ছাড়া সে কোনো শ্বাস নিতে পারবে না এবং স্যাচুরেশনও আসবে না, ঠিক আছে। এভাবে আমরা কনফার্ম করতে পারি যে একজনের ব্রেন ডেথ হয়েছে কিনা। তো অপশন হিসেবে এটার জন্য মনে থাকে যে আমি স্টার চিহ্ন দিয়ে রাখলাম। আসি কনভালশন। কনভালশন থেকে যেটা আসে,
কনভার্সন এবং সিজার দুইটা কাছাকাছি, কিন্তু একটু ডিফারেন্স আছে। কিন্তু ওই ডিফারেন্স আছে না, কিন্তু সাধারণত এই সাইন গুলা আসে। হুম, কি হয় বা কি হয় না। লস অফ কনসাসনেস, তার কনসাসনেস থাকবে না, তার চোখ খালি ঘুরবে, আই রোলিং। তারপর তার ব্রিদিং প্যাটার্ন চেঞ্জ হবে, তার শরীরের হাত পা এগুলা স্টিফনেস হয়ে যাবে, মাঝে মাঝে টুইস্টিং করবে, মোড়াবে আর কি। তারপর মাঝে মাঝে শেকিং হবে, মানে কি মুভমেন্ট হবে, এমন ধাক্কা মারার মতো একটা মুভমেন্ট হবে, জার্কি মুভমেন্ট যেটাকে বলি আমরা। তারপর কোনো কিছুতে সে রেসপন্স করবে না। যেমন এই একটা ছবি দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন তার মুখ দিয়ে কোনো সিক্রেশন আসতে পারে। তারপর সে, আপনি যখন তাকে ডাক দিবেন, আপনার কথায় সে সাড়া দিবে না, এবং তার হাত পা বিভিন্নভাবে মোচড় দিবে বা জার্কি শেকিং হবে। হ্যাঁ, এই সাইন গুলো আসে। আচ্ছা, ফেব্রাইল কনভুলেশন আর ওই কনভুলেশনের মধ্যে পার্থক্য পার্থক্য হলো যে ফিব্রাইল কনভালশন শুধু জ্বর জনিত, জ্বরের কারণে হয়, ঠিক আছে। আর অতিরিক্ত বাচ্চাদের দেখবেন উচ্চ জ্বরের কারণে এই খিঁচুনি হতে পারে। কনভালশন বিভিন্ন কারণে হয়, সাধারণত ইনফেকশনের কারণে হয়, বা ইনফেকশনটাই বেশি হয়, মেনিনজাইটিসের ক্ষেত্রে তো অবশ্যই হতে পারে। কিন্তু ফেব্রাইল কনভ্যালেশনটা সে ইনফেকশন, এটাও ইনফেকশন জনিত, কিন্তু এটা হলো অতিরিক্ত জ্বর। অতিরিক্ত জ্বর কেন আসছে, সেটা ইনফেকশনের কারণেও হইতে পারে বা বিভিন্ন কারণে হইতে পারে। তো আহ, জ্বরের কারণে যদি কারো খিঁচুনি আসে সেটাকে ফেব্রাইল কনভ্যালেশন বলে। সেক্ষেত্রে 104 ডিগ্রি, মানে 38 ডিগ্রি সেলসিয়াসের উপরে জ্বর থাকতে পারে। এর কনসাসনেস থাকবে না। তারপর তার আর্ম এবং হাত পা সে জার্কি সিস্টেমে মুভমেন্ট করবে। সিজার এন্ড কনভালশন সেই কাছাকাছি। সিজার হলো যে আমব্রেলা টাইপ, অর্থাৎ এর ভিতরে একটা টাইপ হলো যে কনভালশন, ঠিক আছে। তাহলে সিজারটা কি? সিজার হলো আনকন্ট্রোল, সাডেন আনকন্ট্রোল ইলেকট্রিক্যাল ডিস্টারবেন্স, ঠিক আছে। এই তিনটা কথা মনে রাখলেই হবে। সিজার কি? সাডেন আনকন্ট্রোল ইলেকট্রিক্যাল ডিস্টারবেন্স। তো এই সিজারের অনেকগুলো টাইপ আছে, টনিক, ক্লোনিক। হুম, এরকম এর এর ভিতরে এই দুইটা টাইপ হলো কনভালশনের একটা অংশ। এখন সিজার এবং কনভালশন উভয়ের ম্যানেজমেন্টটা কিভাবে হবে? ম্যানেজমেন্টটা গুরুত্বপূর্ণ। যেমন প্রোটেক্ট ফ্রম ট্রমা, সে ট্রমা না হয় এই কারণে তার প্রোটেকশন দিতে হবে। যেমন এখানে আরেকটা অপশন থাকতে পারে যে সে যে বেডটা দিব ওই বেডের রেলটা যেন উঁচু করে রাখি। হ্যাঁ, বেড রেলসটা যেন উঁচু করে রাখি, এভাবে একটা রেলস থাকে না? হ্যাঁ, এর যেন এটা উঁচু করে রাখি, যেন নিচে পড়ে না যায়, পড়লে তো সে অ্যাক্সিডেন্ট হবে। এবং এই ধরনের যারা রোগী তাদের বাসায় ফার্নিচার বা ওইভাবে তেমন কিছু রাখা হয় না, এগুলো গ্লাস জাতীয় যে জিনিসগুলা, এগুলা দূরে দূরে রাখা হয়। রাখা উচিত। এটা হচ্ছে ঘরের ম্যানেজমেন্ট। কিন্তু হাসপাতালে একজন নার্স কিভাবে নেবে সেটা, তাকে 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 ছেড়ে কোথাও যেতে পারবে না, তাকে ক্লোজ মনিটরে রাখতে হবে এবং বেড রেলকে উঁচু করে রাখতে হবে, এই অপশনে আসে এটা। এসব রোগীদের অনেক সিক্রেশন হয়, তাই এই যে এয়ারওয়ে তাকে মেনটেন করতে হবে, কোনো সিক্রেশন যেন না থাকে, এজন্য তাকে সাকশন দিতে হবে এবং অক্সিজেন দিতে হবে। তাকে রিকভারি পজিশনে রাখতে হবে, সে যেভাবে রাখলে রিকভারি পজিশন, এটা অনেকগুলা আহ, অনেক যে কোনো পজিশনই হইতে পারে, অর্থাৎ এক এক রোগের জন্য এক এক ধরনের পজিশন। আহ, কোন রোগীর জন্য ফাউলার পজিশন, কোন রোগীর জন্য সুপাইন পজিশন। এই রোগীরা যেহেতু সিজার আনকনসাস, তাকে কিভাবে রাখবেন? তাকে লেফট ল্যাটেরাল পজিশনে রাখবেন। তারপর আহ, মাথাটা উঁচু করে রাখবেন যেন সিক্রেশন তার এয়ারওয়ে কে ক্লোজ করতে না পারে। তারপর তার যে পোশাক সেটাকে লুজ করে দিতে হবে। তার টাং বাইট যেন না হয়, সেজন্য মুখের ভিতরে নরম কিছু ঢুকাই রাখতে হবে, যেন কামড় দিলে ওইটাকে দেয় কিন্তু টাঙের উপরে না বা জিহ্বার উপরে কামড় না পড়ে।
তারপর তো তার আইভি স্যালাইন দিতে হবে। তারপর অ্যান্টি কনভালশন হিসেবে ডাইজিপাম বা ডক্টর যেটা অর্ডার করে সেটা দিতে হবে। ভাইটাল সাইন কোনো ক্লোজলি মনিটর করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা এটা দুইটার ভিতরে পার্থক্য, সিজার এবং কনভালশন, এটা আপনারা দেখে নেবেন, এটা অত একটা গুরুত্বপূর্ণ না। যেমন হাইপোগ্লাইসিমিয়া, হাইপোগ্লাইসিমিয়া কি, কারো যদি 60 মিলিগ্রাম/ডেসিলিটার এর কম হয় তখন তাকে আমরা হাইপোগ্লাইসিমিয়া বলে থাকি। তো এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে তার তার ক্ষুধা লাগে, তার ফেটিক হয়ে যায়, তার টিমার হয়, টেকিকার্ডি হয়, প্যালোর, সোয়েট। তো এই কথাটা মানে হাইপোগ্লাইসেমিয়া রোগীদের ক্ষেত্রে তার ঘাম হয়, এটাকে মার্ক করে রাখলাম। অপশনে এই কথাটা থাকতে পারে। হুম। তারপর এই কথাটা ব্লাড ভিশন, হুম, কনফিউশন, এই তিনটা গুরুত্বপূর্ণ সাইন যে একটা হাইপোগ্লাইসেমিয়া রোগীর হয়ে থাকে। যারা ইনসুলিন নেয়, ইনসুলিনের পরে যখন আমরা অ্যাডভাইস করি, মানে তাকে যে হেলথ এডুকেশন দিই, তখন আমরা বলে দিই যে তখন আপনার খুব খারাপ লাগবে, তারপর শরীর থেকে অনেক ঘাম হবে, হুম, চোখে ঝাপসা দেখবেন, তখন মনে করবেন যে আপনার হাইপোগ্লাইসেমিয়া হয়েছে। তো এগুলো অপশনে আসে, কয়েকটা অপশন। সেক্ষেত্রে আমরা কি দিয়ে ট্রিটমেন্ট করি, সেটা হলো যে D10, D10% বা 10, D10, যে এটা ওরাল দিতে পারি অনেক সময়, বা আইভি তো দিতে পারি। এটার ডোজ এখানে লেখা আছে, এটা দরকার নাই, এটা জাস্ট আপনারা যদি জানার জন্য করে নিতে পারেন। ডিআইসি, এটা একটা পরীক্ষা আসছে, ডিআইসি, ডিজিমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, এটি একটি বিরল প্রাণঘাতী অবস্থা। প্রাথমিক পর্যায়ে রক্তকে অতিরিক্ত পরিমাণে অর্থাৎ এটা কি, এটা হলো যে জমাট রক্ত, মানে রক্ত জমাট বাঁধা আর কি, রক্তটা রক্তটা জমাট বেঁধে যায় শরীরের ভিতরে। হুম। ফলে এর কারণে কি হয়, রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় বা কমে যায়। হুম। পরে বিভিন্ন অঙ্গে এই যখন রক্তে পৌঁছায় না, তখন এটা খুব মারাত্মক অবস্থা তৈরি করে এবং কি মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে। এক্ষেত্রে এই রোগের ক্ষেত্রে আমরা হেপারিন ইউজ করি সাধারণত। হেপারিন হলো রক্ত পাতলা করে, হেপারিন রক্ত পাতলা করে। আর ডিআইসি হলো কি, ডিআইসি হলো রক্ত জমাট বাঁধা, জমাট বেঁধে আম, শরীরের রক্ত প্রবাহকে কমিয়ে দেয়। আর এটাকে দূর করার জন্য আমরা কি ব্যবহার করি, হেপারিন। আচ্ছা, এখানে কিছু এমসিকিউ দেওয়া আছে, এগুলো একটু আপনারা প্র্যাকটিস করবেন। এবার আসি ডেঙ্গু। ডেঙ্গু থেকে কি কি আসে, এগুলাই শুধু আমরা আলোচনা করব। ডেঙ্গু কি, ফ্লাবি ভেরিডি গোত্রের একটা ভাইরাস, যেটা এডিস ইজিপ্টাই মশা দ্বারা হয়ে থাকে। এর আর একটা গোত্র আছে অ্যালবোপিক্টাস, এটা দিয়েও হয়ে থাকে, তবে এটা পরীক্ষায় আসে না। এই ডেঙ্গুর ক্ষেত্রে কি হয়, শরীরে প্রচন্ড জ্বর হয়, ব্যথা হয়, যেই জ্বরকে এবার হাড় ভাঙ্গা জ্বর বা ব্রেক বন জ্বরও বলা হয়। তাহলে প্রধান কি কি কারণ, এর জয়েন্টে ব্যথা হবে এবং প্রচন্ড জ্বর হবে, প্রচন্ড জ্বর এবং জয়েন্ট ব্যথা। আচ্ছা, ডেঙ্গুর কারণে এই যে ডেঙ্গু হেমোরেজিক শক সিন্ড্রোম একটা রোগ হয়, একটা অবস্থা আর কি, ডেঙ্গুরই একটা অবস্থা, এটা খুব খারাপ অবস্থা আর কি। তখন শরীরের বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং শুরু হয়ে যায়। আচ্ছা, ডেঙ্গুর কিছু টাইপ আছে, 1, 2, 3, 4, এগুলোকে সেরোটাইপ বলে। সেরোটাইপ আছে মানে একটা মানুষ 4 বার সে আক্রান্ত হতে পারে, 4টে ধরনের। ডেঙ্গু একটি এনভেলপ আরএনএ ভাইরাস, এনভেলপ লাগবে না, তবে আরএনএ ভাইরাস কিনা সেটা লাগবে। ডেঙ্গু একটা আরএনএ ভাইরাস। ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্ত অবস্থা কাল 4 থেকে 10 দিন, এটা লাগবে।
আচ্ছা, ডেঙ্গু দুই প্রকার, একটা হলো যে ডেঙ্গু সাধারণ যেটা বিনাইন সিনড্রোম বলা হয়, আর একটা হচ্ছে হেমোরেজিক শক সিনড্রোম। হ্যাঁ, তাই এই যে হেমোরেজিকটা বেশি খুব খারাপ আর কি, বেশি সিভিয়ার বা ফেটাল। আচ্ছা, আগে আমরা এটা পরীক্ষায় আসে অনেক সময়, কিন্তু যদিও বর্তমান রিসার্চ অনুযায়ী এটা ভুল, তবে আসতেই পারে যে কোনো টাইমে। আমরা সাধারণত জেনে আসি এডিস এজিপ্টি মশা মূলত সূর্য ওঠার 2 ঘন্টা পর সূর্য ডুবার 2 ঘন্টা আগে কামড়ায়, কিন্তু বর্তমান রিসার্চ অনুযায়ী যে কোনো সময় এই ডেঙ্গু কামড়াতে পারে। ঠিক আছে, তবে পরীক্ষার কোশ্চেন অনেক সময় আসতে পারে তারপরও। তাহলে আমরা কি মনে রাখবো, সেটা হলো যে সূর্য ওঠার 2 ঘন্টা পর এবং সূর্য দুইবার 2 ঘন্টা আগে, অর্থাৎ দিনে কামড়ায়, রাতে কামড়ায় না, সহজ কথায়। কিন্তু এই কথাটা ঠিক না এখন, এখন সব দিনের সব সময় কামড়ায়। আচ্ছা, এই মশা দিয়া জিকা এবং চিকুনগুনিয়া রোগ ছড়ায়। জিকা এবং চিকুনগুনিয়া রোগও এই এই মশা দ্বারা, এডিস এজিপ্টি মশা দ্বারা ছড়িয়ে থাকে। আচ্ছা, এর দুটি প্রধান জটিলতা থ্রম্বোসাইটোপেনিয়া অর্থাৎ লো প্লেটলেট কাউন্ট, আর একটা হচ্ছে স্পন্টেনিয়াস ব্লিডিং, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে এমনি এমনি ব্লিডিং হয় আর কি, এটাকে স্পন্টেনিয়াস ব্লিডিং বলে। তো এই সময় কি হয়, এই সময় এই যে হেমাটোক্রিট বেড়ে যায়। আপনাকে দুইটা কথা মনে রাখতেই হবে একবারে, যেমন প্লাটিলেট কমে যায় এবং হেমাটোক্রিট বেড়ে যায়, এই দুইটা অপশনে থাকে। তাহলে তিনটা আমরা এই পাইলাম, একটা হলো যে প্লাটিলেট কমে যায়, স্পন্টেনিয়াস ব্লিডিং হয়, তারপর আরেকটা হলো হেমাটোক্রিট বেড়ে যায়। ঠিক আছে। আচ্ছা, আমরা এগুলো অলরেডি পড়ে ফেলেছি। হুম। এখন একটু দেখি যে সাইন সিমটম যে দুইটা গুরুত্বপূর্ণ, সেটা আমরা পড়লাম। যেমন উচ্চ মাত্রায় জ্বর হবে, এটা একটা। তারপর মাংসপেশিতে মাথা ব্যথা এবং চোখের পেশি মাংসপেশিতে এবং গিরায় ব্যথা হবে। ব্যথা গিরায় বেশি হয়, সাধারণত গিরায় গিরায় বেশি ব্যথা হয়। তারপর লিম্ফেডেনোপ্যাথি, শরীরে বিভিন্ন জায়গায় গোটা গোটা হইতে পারে। তারপর হলো জ্বর চলে যাওয়ার 1 থেকে 2 দিন পর শরীরে র্যাশ উঠতে পারে, লাল লাল গোটা গোটা দানা হইতে পারে, যেটাকে ডেঙ্গু র্যাশ বলা হয়। ডেঙ্গু র্যাশ, লালচে রঙের ছোট ছোট দানা ওঠে, এটা জ্বর চলে যাওয়ার পরে 1-2 দিন পরে। আচ্ছা, এর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি? ডেঙ্গু এনএস অন, নন স্ট্রাকচারাল প্রোটিন অন, এটাকে টেস্ট করি। এছাড়া এটার সহকারী কিছু টেস্ট করা হয়, সেগুলো সেটা হলো ইমিউনোগ্লোবিউলিন এম এবং জি, এই তিনটা জিনিস মনে রাখি। আর ডেঙ্গু রোগের চিকিৎসা কি? এর কোনো সাধারণ চিকিৎসা নাই। এর প্রধান চিকিৎসা হলে সে রেস্ট থাকবে, রেস্ট, তারপর ফ্লুইড খাবে আর জ্বর হলে প্যারাসিটামল খাবে। আচ্ছা, এই গেল ডেঙ্গুর মোটামুটি কাজে, এর থেকে আর বাইরে থেকে তেমন আসে না। এখন আসি টাইফয়েড ফিভারে। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, টাইফয়েড কোন জীবাণু দ্বারা হয়, সেটা হলো সালমোনেলা টাইফি দ্বারা এই রোগটি হয়ে থাকে। এটার আরেকটা নাম হচ্ছে এন্ট্রিক বা আন্ত্রিক জ্বর। এটা কিভাবে মানুষের শরীরে প্রবেশ করে? পানি বা খাবারের মাধ্যমে, ফেকুরাল রুটে। এই রোগের বাহক একমাত্র মানুষই এই রোগের বাহক। আচ্ছা, স্টেপলেরার,
এই জ্বরের প্রধান একটা সাইন, সেটা হলো যে স্টেপ লেডার টাইপ জ্বর আসে, এটা পরীক্ষায় আসে। স্টেপ লেডার টাইপ জ্বর হলো এরকমের, যে ধাপে ধাপে স্টেপ স্টেপ ওয়াইজ পর্যন্ত এরকমের বাড়তে থাকে, বাড়ার পরে একটা কনস্ট্যান্ট কিছু সময় থাকে, তারপর আবার কমতে থাকে। ঠিক আছে, তাহলে যে এই যে স্টেপে স্টেপে তার জ্বর 104 ডিগ্রি পর্যন্ত হতে পারে। ঠিক আছে, 0 থেকে ডে 7 পর্যন্ত এরকম বাড়তে পারে, তারপর আস্তে আস্তে কমতে থাকবে। তো এই যে স্টেপ স্টেপ সিঁড়ির আকারে বাড়তে থাকে, এটাকে বলা হয় স্টেপ লেডার টাইপ জ্বর, ফিভার, স্টেপ লেডার ফিভার, এটাকে মনে রাখতে হবে। তারপর রোজ স্পট। রোজ স্পট কোথায় দেখা যায়, সেটা হলো যে টাইফয়েড ফিভারের ক্ষেত্রে রোজ স্পট দেখা যায়। এছাড়া আর কি হতে পারে, হেপাটোস্প্লিনোমেগালি, তার লিভার এবং স্প্লিন বড় হয়ে যেতে পারে। ইন্টেস্টাইনাল ব্লিডিং হতে পারে, ব্লিডিং হতে পারে, এটা গুরুত্বপূর্ণ না তেমন। আহ, সাথে শারীরিক দুর্বলতা, শরীর ব্যথা, মাথা ব্যথা, ক্ষুধামন্দতা এগুলো থাকতে পারে, তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইন হলো স্টেপ লেডার টাইপ জ্বর, এবং সালমোনেলা টাইফি দ্বারা এই জ্বর হয়ে থাকে। এই দুইটা কথা বেশি ইম্পর্টেন্ট। তো এর আরেকটা আছে, আরেকটা হচ্ছে যে এর টেস্ট কি, এই যে উইডাল টেস্ট। উইডাল টেস্ট কোন রোগীদের ক্ষেত্রে করা হয়, এটা মূলত টাইফয়েড রোগীদের জন্য এই টেস্ট করা হয়, এটা পরীক্ষা আসে। Papilla, yo, papilla, yo, এটা এ পর্যন্তই। আচ্ছা, আচ্ছা, ম্যালেরিয়া আসি। আচ্ছা, ম্যালেরিয়া এটা কোন ধরনের প্যারাসাইট, মানে কোন ধরনের ইনফেকশন, একটা প্যারাসাইটিক ইনফেকশন। এটা কাদের কামড়ে হয়, ফিমেল অ্যানোফিলিস মসকিটো দ্বারা, ফিমেল অ্যানোফিলিস। আচ্ছা, এর এই রোগটা কোন অঙ্গে হয়, এই অঙ্গে হয় লিভার এবং রক্তকণিকা, লোহিত রক্তকণিকা এবং লিভার, LIVER। আচ্ছা, লিভার এবং লোহিত রক্তকণিকায় সমস্যাটা হয়ে থাকে। এর ভিতরে সবচেয়ে কমন কোনটি, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। প্লাজমোডিয়াম ফ্যালসিপারামটা হলো 70%, অর্থাৎ এই রোগ এই জীবাণুটা দ্বারা বেশি ম্যালেরিয়া হয়ে থাকে। হুম। এছাড়া মানে মাথায় ওই ম্যালেরিয়া হইতে পারে, যেটাকে সেরেব্রাল ম্যালেরিয়া বলা হয়। এটা মা থেকে ফিটাস বা রক্ত সঞ্চালনের মাধ্যমে বা ইনজেকশন দেওয়ার সময় যদি নিডেল, বিভিন্ন রোগীর ক্ষেত্রে সেম নিডেল ইউজ করা হয়, সেক্ষেত্রে একজনের থেকে আরেকজনে এটা যেতে পারে। একজন থেকে আরেকজনের ট্রান্সমিট অনেক সময় হতে পারে। ম্যালেরিয়া টেস্ট কি, টেস্ট হলো যে RDT, আর মানে র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট, এটা ইনস্ট্যান্ট এর রেজাল্ট পাওয়া যায় আর কি। আচ্ছা, এক্ষেত্রে এম, একটা তুলনামূলক পার্থক্য তুলে ধরা হলো এখানে, এগুলো বেশি ইম্পর্টেন্ট না, তবে এইটা 3 নাম্বারটা দেখেন, জ্বর হয় কতক্ষণ পর পর, অর্থাৎ যে একটা যদি তার ভিতরে জীবাণু থাকে, তাহলে এই যে এটার যে জ্বর হবে, এটা কত কত টাইমের ভিতরে এই জ্বরটা হতে পারে। শুধু মনে রাখবেন যে ফেলসিপারাম ম্যালেরিয়া এটার ক্ষেত্রে 72 ঘন্টা বা 3 দিনের মধ্যে জ্বর আসে, কিন্তু বাকিগুলো 48 ঘন্টা, 48 ঘন্টা, 48 ঘন্টা। ঠিক আছে, শুধু একটা মনে রাখবেন, ফেলসিপারাম ম্যালেরিয়াটা 72 ঘন্টার মধ্যে জ্বর জ্বর হয় আর কি। এটা খুব মারাত্মক এই দুটা। আচ্ছা,
এখানে আছে উচ্চ ঝুঁকি সম্পন্ন দেশ কোনটি কোনটি। সেটা হলো, আমরা এই তিনটা মনে রাখবো, প্রথম তিনটা। সর্বোচ্চ ঝুঁকি সম্পন্ন হলো মায়ানমার, উচ্চ ঝুঁকি সম্পন্ন বাংলাদেশ, এবং মাঝারি ঝুঁকি সম্পন্ন দেশ হলো ভারত। বাকিগুলো লাগবে না। এর ভিতরে এইটা গুরুত্বপূর্ণ আছে, সার্ক দেশগুলোর মধ্যে শুধুমাত্র মালদ্বীপে ম্যালেরিয়া নাই। এটা একটা সাধারণ জ্ঞান অর্থ। তাহলে সর্বোচ্চ ঝুঁকি মায়ানমার, উচ্চ ঝুঁকি বাংলাদেশ, এবং ম্যালেরিয়া নাই মালদ্বীপে। ম্যালেরিয়া নাই মালদ্বীপে। আচ্ছা, এটা হলো একটা যে এই জীবাণুটার জীবন চক্র কি, একটা কামড় দিল, তারপর লিভারে গেল, তার ব্লাড সেল আক্রমণ করলো, সেখান থেকে আহ আবার আরেকটা মশায় কামড় দিল, আরেকটা মশায় দিয়ে ওই আরেকজন মানুষকে কামড় দিল, তার ভিতরে আবার এরকমের জীবন চক্র চলতেই থাকে। আমরা আরেকটা লিংক দেওয়া হয়েছে, আমরা এখন ওই লিংকে যাব, জয়েন করি সবাই। এই লিংকে আসলে টাইম শেষ হয়ে গেছে, আমাদের যে জুম আইডি তার মেয়াদ এক্সপায়ার্ড হয়ে গেছে। তো আমরা সবাই লিভ করে নতুন যে লিংক দিয়েছেন এই লিংকে আমরা প্রবেশ করি।